এসএসসি ম্যাথ অধ্যায় 3.5 জেআর ম্যাথের অধ্যায় 3.5-এর আমরা 33 নম্বর অঙ্ক করেছিলাম গতকাল। আজকে আমরা 34 নম্বর থেকে শুরু করব। তো 34 নম্বর অঙ্কে এখানে বলা আছে যে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকের সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলে, তার মানে কি? এর মানে হচ্ছে একটা সমিতির সদস্য যতজন আছে, সাপোজ একটা সমিতির সদস্য 5 জন, মাত্র 5 জন, প্রত্যেকে 100 গুণ চাঁদা দিবে, তার মানে 5 গুণ 100, 500 টাকা চাঁদা দেবে প্রত্যেকে। এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রত্যেকে 500 টাকা চাঁদা দিব। কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। অর্থাৎ চাঁদার সিদ্ধান্ত নিল এবং যে চাঁদা উঠবে 4 জন সদস্য চাঁদা দেয়নি। সাপোজ যদি সদস্য 10 জন হয়, প্রত্যেকে 100 করে চাঁদা দেয়, তাহলে 1000 টাকা প্রত্যেকে দিবে, 10 জন 10,000 টাকা দিবে। কিন্তু 4 জন না আসায় তাহলে 10,000 টাকা উঠতে হলে 6 জনার ভিতরে টাকাটা বেড়ে যাবে অবশ্যই, সেই কথা এখানে বলছে আর কি। যাই হোক, আমি জাস্ট সাপোজ বলেছি যে এখানে 4 আর 6 এটা এরকম কোনো কথা আসলে না। তাই আমরা এখন অঙ্কটা করব। তো অঙ্কটা করার জন্য প্রথমে এখানে বলেই দিয়েছে ক নম্বরে, এবং কত টাকা বেড়ে গেল তাও বলে দিয়েছে, পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। ক নম্বরে বলে দিয়েছে যে সদস্য সংখ্যা এক্স, মোট চাঁদার পরিমাণ এ হলে এ আর এক্স এর মধ্যে সম্পর্ক কি এটা দেখাতে বলেছে। তো আমরা বোর্ডে চলে যাই। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 34 নাম্বার, 34-এর ক। দেওয়া আছে সমিতির সদস্য, দেওয়া আছে সমিতির সদস্য, এক্স জন, দেওয়া আছে সমিতির সদস্য এক্স জন। তারপরে অতএব প্রত্যেক সদস্য চাঁদা দেয় 100 গুণ। তা সুতরাং প্রত্যেক সদস্য চাঁদা দেয় 100x টাকা। যেহেতু 100 গুণ, তাহলে প্রত্যেক সদস্য চাঁদা দেয় 100x টাকা। সুতরাং মোট চাঁদার পরিমাণ, যদি প্রত্যেকে দেয় 100x, তাহলে মোট চাঁদার পরিমাণ হবে x জন সদস্য প্রত্যেকে 100x, তাহলে দুইটার গুণফল, অর্থাৎ x গুণ 100x টাকা, তাহলে হবে 100x² টাকা। কিন্তু ওখানে প্রশ্নে বলেছিল, তোমরা আবার একটু খেয়াল করে দেখতে পাবে যে মোট চাঁদার পরিমাণ এ, তাহলে দেওয়া আছে মোট চাঁদার পরিমাণ এ, আবার লেখে আবার মোট চাঁদার পরিমাণ এটা দেওয়া আছে, লিখতে পারো। সুতরাং এ সমান 100x², এই সম্পর্কটা আমাকে দেখাতে বলেছে যে এ সমান 100x², আর এটাই সম্পর্ক। ইচ্ছে লিখতে পারো ইহাই নির্ণয় সম্পর্ক, বা লিখতে পারো অ্যান্সার। দেখো বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা খ নম্বরে চলে যাব এখন। খ নম্বরে কি বলেছে ভালো করে সবাই একটু খেয়াল করেন। খ নম্বর প্রশ্নে বলেছে যে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু অলরেডি কয়ে মোট চাঁদার পরিমাণ পেয়ে গিয়েছি, যদি সদস্য আমার না কমে তাহলে। ঠিক আছে, তো আমরা কতে প্রাপ্ত পেয়েছি সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ হচ্ছে 100x²।
তো সেটা আমরা লিখতে পারি যে সমিতির যে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর, সরি 2 দিলে ভুল হবে, এটা আমরা খ নম্বর অঙ্ক খ দিচ্ছি। আমরা লিখব ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত সমিতির সদস্য এক্স জন প্রত্যেকে চাঁদা দেয় 100x টাকা। মোট চাঁদার পরিমাণ না লিখলেও হয়, এগুলো তো লিখে দিলাম 100x² টাকা। এটা আমরা কয়ে পেয়েছি। এরপর লিখব চারজন সদস্য চাঁদা না দেওয়ায় সদস্য হবে সদস্য সংখ্যা x-4। তখন প্রত্যেকে সদস্য চাঁদা না দেওয়া হয়, তখন প্রত্যেকের চাঁদার পরিমাণ আগের মতো থাকবে না। আগে যেমন 100 গুণ হইতো, এখন 100 গুণ হলে হবে না, পূর্বের চেয়ে 500 টাকা বেশি। তাহলে পূর্বে দিত 100x টাকা, এখন দিবে আরো 500 টাকা বেশি, কারণ ওই 4 জনের চাঁদা এদের মাথা পিছুতে বেড়ে যাবে। তাহলে অতএব মোট চাঁদার পরিমাণ হবে, সুতরাং মোট চাঁদার পরিমাণ, উপরের এই 3টে পার্ট না লিখলেও হয়, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, এই জন্য অঙ্কটা বড় দেখাতে পারে তোমাদের কাছে। তাহলে এখানে হবে মোট চাঁদা হবে, যেহেতু মোট সদস্য হচ্ছে x-4, প্রত্যেকের চাঁদা দেয় হচ্ছে 100x + 500, তাহলে মোট চাঁদার পরিমাণ হবে x-4 100x + 500 টাকা। এই হবে আমার মোট চাঁদার পরিমাণ। তাহলে এই হচ্ছে 4 জন সদস্য যাওয়ার পরে যে চাঁদার পরিমাণ, সেটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে আগে যখন একজন সদস্য চলে যায়নি তখন চাঁদার পরিমাণ। প্রশ্নের মধ্যে দুটো চাঁদার পরিমাণ কিন্তু সেম। প্রশ্ন মতে এই যে দুটো চাঁদার পরিমাণ আমরা পেয়েছি, এই 2 চাঁদার পরিমাণ কিন্তু আমাদের কাছে সেম। তা আমরা কি লিখবো? প্রশ্ন মতে x-4 100x + 500 = 100x²। তো আমরা গুণ করে দেই, প্রথমে x দিয়ে গুণ করি, x দিয়ে গুণ করলে আমাদের কাছে আসবে 100x², 500x, তারপরে 400x, তারপরে -2000, তারপরে বিশ্লেষণ হয়ে যাবে 100x²। তো উভয় পক্ষে আমরা 100x²টা বাদ দিতে পারি। উভয় পক্ষে আমরা 100x² বাদ দিই, তাহলে আমাদের আসবে হচ্ছে 100x, কারণ এই 500 থেকে 400 বিয়োগ করলে 100, 100x² উভয় পক্ষে বাদ দিয়ে দিলাম। তাহলে বারটা এরকম দেওয়া উচিত না, তো আমরা এক পাশে এনেই করবে। হ্যাঁ, আমি জাস্ট এমনি দেখালাম যে উভয় পক্ষে বাদ দিলাম, কিন্তু তোমরা এভাবে দেখাবে না, তোমরা কিন্তু এক পক্ষে নিয়ে আসবে। তো এবং 2000 টা পাঠাই দিলাম, তাহলে 2000 টা পাঠাই দিলাম, তাহলে x সমান আমার আসবে 2000 বাই হচ্ছে 100, তাহলে 2000 কে 100 দিয়ে ভাগ করলে 20, x সমান 20 চলে আসবে। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে অতএব যে সমিতির যে চাঁদা দিচ্ছে, যে অতএব সদস্য
অতএব সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা বা সমিতির সদস্য অতএব সমিতির সদস্য 20 জন, সমিতির সদস্য x সমান 20 জন এবং মোট চাঁদার পরিমাণ হবে তোমার ওই a সমান 100x স্কোয়ার, তার মানে 120 তার 20x স্কোয়ার এত টাকা, যা ক্যালকুলেটর করলে 20 স্কোয়ার ইকুয়াল টু আসবে 400। তাহলে 400 আর 100 গুণ করলে হবে 40,000 টাকা। তো এই হচ্ছে দুটো অ্যান্সার। দেখো বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি পুরো অঙ্কটা একটু ছোট করে দেখানোর চেষ্টা করি। তোমার এই হচ্ছে পুরো অঙ্ক। এই হচ্ছে পুরো অঙ্কটা, দেখো। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। আমরা নেক্সট অঙ্ক গ নম্বর অঙ্কে চলে যাব। গ নম্বর অঙ্কে কি বলেছে একটু দেখি আমরা সবাই। গ নম্বর অঙ্কে বলেছে যে মোট চাঁদার 1/4 অংশ 5% হারে অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো। মোট মুনাফা নির্ণয় করা, একদম সহজ পানির মতো একটা অঙ্ক। তো মোট চাঁদার পরিমাণ আমরা তো পেয়েছি ক্ষয়ে, তো আমরা লিখবো খ হতে প্রাপ্ত মোট চাঁদার পরিমাণ। তো আমরা গ নাম্বার শুরু করি। গ নাম্বার খ হতে প্রাপ্ত মোট চাঁদার পরিমাণ 40,000 টাকা। এটা আমরা ক্ষয় পেয়েছি, ঠিক আছে। তারপরে লিখবো যে অতএব 5% হারে বিনিয়োগ করা হলো 5% হারে বিনিয়োগ করা হলো 5% হারে বিনিয়োগ করা হলো, যে চাঁদার বলা আছে চাঁদার চন্দ্রবিন্দু দিয়ে দিই। বিনিয়োগ করা হলো হচ্ছে এই 4 ভাগ, মানে 40,000 এর 1/4 টাকা। যেহেতু 1/4 অংশ বলেছে, তো আমরা কাটাকাটি করে পাবো 10,000 টাকা। 10,000 টাকা, তার মানে প্রথম ক্ষেত্রে আসল কিন্তু 10,000 টাকা আমরা পেয়ে গেলাম। প্রথম ক্ষেত্রে আসল 10,000 টাকা পেয়ে গেলাম। তো এখানে এন সমান হচ্ছে 2 বছর, যেহেতু সময় সেম, তাহলে এন সমান 2 বছর। কিন্তু এখানে আর সমান তো 5%, এটা সময় লিখতে পারি, সময়। এরপরে মুনাফার হার আর সমান 5%, বা লিখতে পারি 5/100। এরপরে আসল তো পি সমান হচ্ছে 10,000 টাকা। তাহলে মানে আমরা জানি, এটা আমরা একটু লিখতে পারি। আমরা কি জানি যে সরল মুনাফা আই সমান পি আর এন, বা আমি প্রাণ, যে আমরা বইয়ের অঙ্কগুলো এভাবে করেছি। আমরা মানগুলো বসিয়ে দিই। পি এর মান 10,000 টাকা, আর এর মান হচ্ছে 5/100, এন এর মান হচ্ছে 2। পি এর মান 10,000, আর এর মান 5/100, এন এর মান 2। তো 100 আর এটা কাটা গেল, 100, 5, 100, 500, 500 আর 2 গুণ করলে 500 আর 2 গুণ করলে আমার 1,000, তাহলে 1,000 টাকা হচ্ছে
প্রথম ক্ষেত্রে মুনাফা 1,000 টাকা আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফা, ঠিক আছে? অর্থাৎ এই 10,000 টাকার মুনাফা 1,000 টাকা পেয়ে গেলাম, 1,000 টাকা। 10,000 টাকার মুনাফা 1,000 টাকা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি টাকার মুনাফা আমাদের বের করতে হবে। তো বাকি টাকা হচ্ছে, তাহলে আমরা কি লিখবো যে 4% হারে বিনিয়োগ করা হলো, আবার লেখে, তাহলে আবার 4% হারে, আবার লেখে 4% হারে বিনিয়োগ করা হলো, আবার লেখে 4% হারে বিনিয়োগ করা হলো। আগের টোটাল টাকা ছিল 40,000, সেখান থেকে যাবে 10,000, থাকবে 30,000 টাকা। 30,000 টাকা থাকবে। তো এখানে আমি আর সময় নষ্ট করব না, আমি ডাইরেক্ট লিখব। অতএব অতএব দেখো এই মুনাফা হবে, বা এক্ষেত্রে মুনাফা হবে, লিখে এক্ষেত্রে মুনাফা, তোমরা লিখবা আইসন পিআরএন লিখলাম সবচেয়ে ভালো হয়। এক্ষেত্রে মুনাফা হবে, লিখে আমি আই লিখে ডাইরেক্ট গুণ করলাম। 30,000 হচ্ছে তোমার আসল, মুনাফার হার হচ্ছে 5/100 এবং সময় হচ্ছে 2। 100 দিয়ে যদি কাটো, 0 দিলে বাদ যাবে, 300, 300 আর 5 আর হচ্ছে 2। সরি, এখানে মুনাফার হার হচ্ছে চেঞ্জ হবে, মুনাফার হার হবে 4%। তো একই নিয়ম এখানে 4/100 লিখতে হবে। আর মুনাফার হার সেম মুনাফার হার না, এখানে মুনাফার হার 4%। তো কারাগারি করলাম আমরা 1200কে 2 দিয়ে গুণ করলে আমরা 2400 টাকা পাই। হ্যাঁ, তো আমরা পাবো এখানে 2400 টাকা। তো এখানে আমরা 2400 টাকা পাবো, সমান দিয়ে লিখবো 2400। তো এখানে 2400, এখানে 1000, তাহলে মোট মুনাফা কত আসবে? সুতরাং আমি কিন্তু এটা এই নিচের পার্টটা ডাইরেক্ট করেছি, তোমরা সেগুলো একটু ডিটেলস করে দিতে পারো, আবার ডাইরেক্ট করলেও হয়, উপরেরটাও ডাইরেক্ট করতে পারো। তাহলে 1000 যোগ 2400 সমান 3400 টাকা। তাহলে এই হচ্ছে আমার টোটাল অঙ্ক। আমি পুরো অঙ্কটা একবারে দেখানোর চেষ্টা করছি। সহজ একটা অঙ্ক, 3400 টাকা অ্যান্সার আসছে। দেখেন, এই হচ্ছে পুরো অঙ্কটা, এই হচ্ছে পুরো অঙ্কটা। খতে প্রাপ্ত যে আমার মুনাফারই ছিল, সেখান থেকে আমরা পুরো অঙ্কটা করে ফেললাম। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করেন। আমরা নেক্সট অঙ্ক 35 নম্বর অঙ্কে চলে আসলাম। বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেকের যাত্রী সমান ভাড়া বহন করবে। অর্থাৎ এই সমিতির অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম। ওখানে 4 জন সদস্য চাঁদা দেয়নি, এখানে 10 জন ছাত্রী না আসায়, হ্যাঁ, অর্থাৎ 10 জন যাত্রী যাবে, তার মধ্যে 10 জন যাত্রী আসেনি, ফলে মাথাপিছু ভাড়া 8 টাকা বেড়ে গেল। যেমন ওখানেও মাথাপিছু চাঁদার পরিমাণ বেড়ে গেছিল, ঠিক সেম ক্যাটাগরি একটা উদ্দীপক দেখা যাচ্ছে যে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো, শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ঠিক আছে, তো 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেলো। মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা শতকরা কত? তাই মাথাপিছু বর্ধিত ভাড়া কত? 8 টাকা। না আসা যাত্রী কত? 10। তো সে শতকরা করতে বসে। তো আমরা লিখবো দেওয়া আছে, আমরা একটা বোর্ডে চলে যাই, বোর্ডে খুলে তাহলে জিনিসটা বুঝতে পারবো যে আমরা যেহেতু এটা 35 নম্বরের ক নাম্বার অঙ্ক, আমরা নাম্বার দিই এখানে 35 এর ক। 35-এর ক দেওয়া আছে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ। দেওয়া আছে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ কত টাকা? 8 টাকা। এরপরে না আসা
যাত্রী সংখ্যা 10। সুতরাং মাথা পিছু বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যার শতকরা লেখে শতকরা জিনিসটা হচ্ছে যাকে বলবে মাত্র যে ভাড়া বলছে যাত্রী নিচে হবে গুণ 100। যদি শতকরা লিখে দিয়েছি তাহলে এখানে পার্সেন্ট লেখা যাবে না, যদি শতকরা না লেখো পার্সেন্ট লিখতে পারবো। শতকরা লিখতে ভাগ লিখতে হবে, কাটাকাটি করলে তাহলে 80 ভাগ। সুতরাং লেখে বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যার 80%। যদি শতকরা না লেখো তাহলে এভাবে পার্সেন্ট দিয়ে লিখতে পারো। দেখো বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। 35-এর খ নম্বর অঙ্কটা আমরা একটু দেখবো। খ নম্বর অঙ্ক কি বলেছে একটু দেখি। এখানে বলেছে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া, অর্থাৎ বাসে যে যাত্রী গিয়েছিল সেই যাত্রীর মাথা পিছু ভাড়া কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে যে বাসে যাওয়া যাত্রী ধরতে পারি, অথবা বাসে যাত্রী যাওয়ার কথা ছিল এটাও ধরতে পারি, যেটা ইচ্ছা। তো আমি যেহেতু বাসে যাওয়া যাত্রীর কথা বলা আছে, তা আমরা ধরি বাসে যাওয়া যাত্রী, হ্যাঁ বাসে যাত্রী গিয়েছিল 1 জন, সুতরাং যাওয়ার কথা ছিল x প্লাস 10 জন। এভাবে লিখি। তা আমরা লিখবো যে বাসে যাত্রী গিয়েছিল, হ্যাঁ মনে করি কথা লিখে দিলে ভালো হবে। মনে করি বাসে যাত্রী গিয়েছিল 1 জন। মনে করি বাসে যাত্রী গিয়েছিল x জন। বাসে যাত্রী গিয়েছিল 1 জন। তা অতএব মাথা পিছু ভাড়া তখন মাথা পিছু ভাড়া আসলে কত টাকা পড়তো সেই বিষয়টা আমরা লিখবো। তো মাথা পিছু ভাড়া লেখে আমার টোটাল ভাড়া ছিল 2400। তো 1 জন যাওয়ার কথা যাত্রী গিয়েছিল, 2400 বাই x টাকা। এই একটা পার্ট। এবার পরের পার্ট হচ্ছে বাসে যাত্রী যাওয়ার কথা ছিল, আবার বাসে যাত্রী যাওয়ার কথা ছিল x প্লাস 10 জন, কারণ 10 জন যাত্রী যায়নি। তখন মাথা পিছু ভাড়া তটা ও হয়ে গিয়েছে। ডিজিটাল বোর্ড তো অটোমেটিক ওরা এডিট করে ভালো করতে চায়, কিন্তু আসলে ভালো না হয়ে উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না আবার। তখন মাথা পিছু ভাড়া হচ্ছে আমার 2400 টাকা থেকে আমরা x প্লাস 10 দিয়ে ভাগ করব, এত টাকা। তো এতটুকু আগে ক্লিয়ার হয়েছে কিনা সবার, এইটা আগে বলেন। তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি যে কোনটি বড় কোনটি ছোট, হ্যাঁ অর্থাৎ এখানে মাথা পিছু ভাড়া 2400 বাই x, আর এখানে মাথা পিছু ভাড়া 2400,
বাই এক্স প্লাস 10। যদি প্রশ্ন করি কোনটি বড় কোনটি ছোট, অনেকেই বলবে যে স্যার আমরা জানি যার হর বড় সে ছোট, তাহলে এটার হর বড়, এটা হচ্ছে ছোট, আর এটা হর ছোট, এটা বড়। এটা কিন্তু একটা টেকনিক, মাথা রাখার টেকনিক, যে আমার এখানে এক্স প্লাস 10 আছে, তার মানে এটা হর বড়, আর হর বড় হলে সেই ভগ্নাংশের মান কিন্তু ছোট হয়ে যায়। হর বড় হলে সেই ভগ্নাংশের মান কিন্তু ছোট হয়ে যায়। তো এখানে কত টাকা ছোট বা বড় হবে এই বিষয়টা কিন্তু আমার প্রশ্নে বলা আছে, যে তাহলে তাদের কত টাকা বৃদ্ধি পেল ভাড়া, প্রশ্নে বলা আছে। আমরা যদি প্রশ্ন চলে যাই, যেটা লেখা আছে যে 8 টাকা বৃদ্ধি পেল, প্রশ্নে বলা আছে। তো আমরা লিখবো প্রশ্ন মতে। এখন আমরা প্রশ্ন মতে কথাটাকে তো লিখতে পারি যে প্রশ্ন মতে এই দুটো ভাড়ার বিয়োগফল, তার মানে হচ্ছে 2400 বাই এক্স, এটা তো বড়, মাইনাস 2400 বাই এক্স প্লাস 10 সমান 8। এই দুটো ভাড়ার বিয়োগফল হচ্ছে 8 টাকা। এ হচ্ছে প্রশ্ন মতে আমরা লিখে। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। তো আমরা এখন বা লেখে লসাগু করি, তাহলে লসাগু অবশ্যই তোমরা জানো যে লসাগু হবে এই দুটোই থাকবে লসাগুতে, আর এক্স ইন্টু এক্স প্লাস 10ই হবে। তো আমরা এক্স বাদ দিয়ে দিব, এক্স প্লাস 10 দ্বারা গুণ করলে 2400 এক্স প্লাস 24,000 হয়ে যাচ্ছে, আর এটা দিয়ে এটা বাদ দিলে মাইনাস 2400 এক্স ইজ ইকুয়াল টু আমার 8, অর্থাৎ গুণ করে দিলাম, লসাগু করে একবারে কিন্তু আমি গুণ করে দিলাম, লসাগু করে একবারে গুণ করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2400 এক্স বাদ দেই। আমি এমনি কাটাকাটি করতেছি, তোমরা কাটাকাটি করবে না, জাস্ট মনে মনে বাদ দিবে, সেটাই বেটার হয়। কাটাকাটি করা যে মনে মনে বাদ দিলে সবচেয়ে ভালো। তো আমরা একটু উপরে উঠাই ক্যালকুলেশনের জন্য। তো আমরা এখন কি করব, উপরে থাকবে 24,000, এদিকে 8, 8-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 8x এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 24,000, কোনাকুনি গুণ করে হলো 8 দিয়ে ভাগ করেও দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x, 3×8 = 24, তাহলে 3,000। অর্থাৎ 8 দিয়ে কিন্তু আমি ভাগ করেও দিলাম, উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করে দিলাম, উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এরপরে আমরা এক পাশে নিয়ে এসে মিডল টার্ম করব। তা আমরা একটু উপরে উঠে একটু জায়গা করে নেই, বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3,000 ইজ ইকুয়াল টু 0, যেহেতু 3,000 আছে তো 50 আর 60 লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 50x মাইনাস 3,000 ইজ ইকুয়াল টু 0। এগুলো তোমরা এমনি পারবে। তো আমি এক্স কমন নিলে এক্স প্লাস 60 আসবে, ডাইরেক্ট করছি। আবার মাইনাস 50 কমন নিলে এক্স প্লাস 60 আসবে, তো এক্স মাইনাস 50 পাওয়া যাচ্ছে সমান 0। এরপর আমরা হয় অথবা করে ফেলবো, হয় হয় অথবা দিয়ে এক্স এর দুটো মান পাওয়া যায়, যে হয় লিখে আমি ডাইরেক্ট লিখছি এক্স সমান আসবে -60, অথবা একবার ডাইরেক্ট লিখলাম দুইটাই, তোমরা এটা সমান 0 লিখে লিখবে অবশ্যই, এক্স সমান 50। হ্যাঁ, এটা লিখবে যা গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক হতে পারে না। হ্যাঁ, অর্থাৎ যাত্রীর সংখ্যা কিন্তু আমার ঋণাত্মক হতে পারে না, তার মানে যাত্রী গিয়েছিল আমার হচ্ছে 50 জন, সুতরাং যাত্রী গিয়েছিল 50 জন, সুতরাং যাত্রী গিয়েছিল 50 জন। এরপর লিখবো মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া তখন ছিল যে মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া
হচ্ছে 2400/50, এটা ভাগ করলে কত আসে? 48 টাকা। এই হচ্ছে আমার অ্যান্সার। দেখেন বুঝেন কিনা, পুরো অঙ্কটা আমি এক পেজে দেখানোর চেষ্টা করছি। একটু অঙ্কটা বড় মনে হতে পারে। এই পুরো অঙ্কটা আমরা এক পেজে দেখালাম, দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা নেক্সট অঙ্ক গ নম্বর অঙ্কে চলে যাব। আজকে শেষ অঙ্ক। বাস ভাড়া সমপরিমাণ টাকার 5% মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। একদম সহজ জিনিস। বাস ভাড়ার সমপরিমাণ টাকা, হ্যাঁ, তাহলে বাস ভাড়ার টাকা হচ্ছিল 2400 টাকা। তো এটা কিন্তু আমরা দেওয়াই আছে, হ্যাঁ, দেওয়াই আছে যে বাস ভাড়ার সমপরিমাণ টাকা। তাহলে আমরা প্রশ্নের এইতে চলে যাই ডাইরেক্ট, আর কথা না বলে। সহজ একটা প্রশ্ন, গ নাম্বার। যে বাস ভাড়ার টাকা হচ্ছে 2400, হ্যাঁ, তো বাস ভাড়া হচ্ছে 2400 টাকা। বাস ভাড়া আমরা পাচ্ছি 2400 টাকা। তারপরে আমাদের যেটা এইভাবে যে 2400 টাকা 5% হারে 13 বছরের মুনাফা ডাইরেক্ট লিখি যে অতএব 2400 টাকার 5% হারে 13 বছরের মুনাফা। যেহেতু প্রশ্ন এখানে বলে দিয়ে 13 বছরের সরল মুনাফা, শুধু মুনাফা লিখবো না, সরল মুনাফা তারা লিখলে আর একটু বেটার হবে। 13 বছরের সরল মুনাফা আই সমান PRN, তাহলে মানে 2400 ডাইরেক্ট 5%, মানে 5/100। প্রথমে 5% লিখি, গুণ 13। এখানে আমরা লিখতে পারি টাকা। তাহলে 2400 5/100 13 টাকা। 2400-কে কাটলে এখানে আসবে 24। তো 24, 5 আর 13 গুণ করলে কত হয়? তো এইটা হবে 1560 টাকা। 1560 টাকা। তাহলে আমরা কিন্তু সরল মুনাফা পেয়ে গেলাম। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। আমরা সরল মুনাফা পেয়ে গেলাম, এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফার আবার লেখে আমরা 2400 টাকার 5% হারে 13 বছরে চক্রবৃদ্ধি মুনাফা ডাইরেক্ট লিখি। 2400 টাকার 5% হারে, তোমরা ইচ্ছে করলে আলাদা আলাদা করতে পারবে, মানে আগের মতো 5% হারে 13 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। 2400 টাকার 5% হারে 13 বছরের চক্রবৃদ্ধি মুনাফা লিখে আমরা, যেহেতু P × 1 + R⁴ তাহলে এখানে P হচ্ছে 2400, 1 + R⁴ 1 × R, আর হচ্ছে আমার 5%, N হচ্ছে 13 মাইনাস P, তাহলে মাইনাস P হচ্ছে 2400 ডাইরেক্ট করলাম আমরা। P হচ্ছে 2400, টোটালটা টাকা, টোটালকে আমরা টাকাও লিখে ফেললাম।
এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন করব ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু অঙ্ক মোটামুটি হয়ে যাবে। 2400 যা আছে তাই থাক, এটাকে 0.দশমিক যদি বা এটা ভাঙাই আমি, তাহলে 0.05 হবে। এর হবে 13 পাওয়ার মাইনাস 2400, সেকেন্ড ব্র্যাকেট হবে এত টাকা। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা যোগ করে 13 দিয়ে 13 পাওয়ার করলে কত হয়, অর্থাৎ 2400 1.05 এর পাওয়ার 13 করলে কত হয় এটা আপনারা দেখেন। এবং গুণ করলে কত আসবে 2400 সাথে 1.05 এর পাওয়ার 13 করলে আমাদের টোটাল আসবে কত, টোটাল কত আসে, টোটাল আসে 45, এটা দ্বারা গুণ করলে 4525.557.942 মাইনাস 2400 টাকা। এত দেওয়া লাগে না, তবু দিলাম, পরবর্তী কমাবো আমরা। তাহলে আমাদের এখানে আসবে 2125। আমরা এটা একটু নিচে এই করে জায়গা করে লিখতেছি, তাহলে আমাদের 2125.558 টাকা প্রায় লিখে দিলাম। বা তোমরা লিখতে পারো যে 56 টাকা প্রায়। তাহলে অতএব পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য, অতএব সরল মুনাফা, আমি সমুনাফা লিখলাম, আবার তোমরা কেউ সমুনাফা লিখতে যাও না, ও চক্রবৃদ্ধি মুনাফা আমি মুনাফা লিখলাম। পার্থক্য তোমরা কিন্তু দয়া করে আবার এভাবে লিখতে চাই শর্টকাট, আমি শর্টকাট লিখলাম। তাহলে এখানে আগে ছিল 1560, তাহলে 2125.558 মাইনাস মাইনাস ছিল আমার কাছে 1560, আমি ভুলে 24 লিখি কেন, 1560 আমরা এর আগে পেয়েছিলাম যেটা 1560 টাকা। তাহলে আমাদের বিয়োগফল কত আসে দেখেন, 565.558 টাকা। এটা হচ্ছে আমার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ইচ্ছে করলে 5-6 টাকা প্রায়ও তোমরা লিখতে পারো, এখানে অবশ্যই প্রায় দিবা, কারণ ওই যে আমরা দশমিক কি করছি, এখানে প্রায় অবশ্যই প্রায় দিবা। তো ফুল অঙ্কটা আমাদের শেষ। পুরোটা আমি একটু আবার দেখানোর চেষ্টা করি। পুরো অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক মনে হতে পারে, আসলে অঙ্কটা সহজ। ক্লাস 8-এ অঙ্কটা ছিল। বাস ধরা 24 টাকা, 24 টাকা 5% হারে 13 বছরে, 24 টাকা 5% হারে 13 বছরে চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম, ডাইরেক্ট করলাম আমি একটু। ইচ্ছে করলে তোমরা চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপরে করতে পারো। তো এই হচ্ছে আজকের ক্লাস। সবাই ভালো থাকবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।